পদ্মা সেতু নির্মাণে এখন নিজস্ব অর্থায়নের উপর জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের, তবে দুর্নীতির অভিযোগ না ওঠার উপর গুরুত্ব আরোপ। পার্বত্য চট্টগ্রামের উপজাতি হেডম্যানদের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স, শান্তি চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত। হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য দুরভিসন্ধিমূলক বললেন আওয়ামী লীগ নেতারা, প্রত্যাহারের দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি। আসসালামু আলাইকুম, রিয়াজ হাফিজ প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। পদ্মা সেতু নির্মাণে এখন নিজস্ব অর্থায়নের উপর জোর দিতেই সরকারের প্রতি পরামর্শ দেশের অর্থনীতিবিদদের, তবে এর পূর্ব শর্ত হিসেবে যাতে কোনো দুর্নীতির অভিযোগ না ওঠে তা নিশ্চিত করতে স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রয়োজন বলে মনে করছেন তারা। পাশাপাশি পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ছাড়া অন্য ঋণদাতা সংস্থাগুলোর কাছে ঋণের পরিমাণ বাড়ানোর আবেদনেরও পরামর্শ অর্থনীতিবিদদের। রিপোর্ট করছেন মঞ্জুরুল আলম পান্না। স্বপ্নের পদ্মা সেতু এখন দুঃস্বপ্ন। 2007-8 সালের দিকে দেশের সবচেয়ে বড় এই অবকাঠামোর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 10,000 কোটি টাকা, অথচ মাত্র 4-5 বছরের ব্যবধানে এর নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে কমপক্ষে 23,000 কোটি টাকা। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক তার 120 কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি বাতিলের পর এখন প্রয়োজনে নিজস্ব অর্থায়নের কথা বলছেন স্বয়ং প্রধানমন্ত্রী। পদ্মা সেতু আমরা করতে পারবো না, এটা হয় না, আমরা দরকার হলে নিজেদের অর্থায়ন করব। প্রধানমন্ত্রীর এই কথার পর বেসরকারি বিভিন্ন সংস্থা থেকেও আগ্রহ প্রকাশ করা হচ্ছে অর্থের যোগান দেয়ার। যেমন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেয়া হয় বিনিয়োগের প্রস্তাব। লাইফ ফান্ডের একটি উল্লেখযোগ্য অংশ পদ্মা সেতু নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী। সময়ের সঙ্গে সঙ্গে প্রকল্প ব্যয় বেড়ে যাওয়ার কথা মাথায় রেখে অর্থনীতিবিদরাও জোর দিচ্ছেন নিজস্ব অর্থায়নের উপর। বৈদেশিক অর্থায়নের সাথে সাথে তো আমাদের নিজস্ব অর্থায়নের তো একটা ব্যাপার আগেও ছিল, সেই অংশটা আমরা তো আরো বাড়াতে পারি। যতক্ষণ পর্যন্ত বেনিফিট কস্ট রেশিও আমাদের জন্য লাভজনক পর্যায়ে আছে, ততক্ষণ পর্যন্ত আমরা পদ্মা সেতুর অর্থায়নে যেতে পারি। যদি আমি কোনো সারচার্জ বা করের মাধ্যমে যদি করি, তাহলে জনগণের উপরে কিন্তু এটার একটা চাপ পড়বে। ব্যাংকিং ব্যবস্থা থেকে বা ব্যাংক বহির্ভূত বিভিন্নভাবে যদি এটা অভ্যন্তরীণভাবে যদি তুলি, তাহলে সেইটারও একটা কস্ট আছে। সেইটাকে বিচার বিবেচনা করেই কিন্তু বিকল্প যে অর্থায়নের কথাগুলিকে আমরা বলছি, সেই বিকল্প অর্থায়নগুলির কথা চিন্তা করা যায়। আমাদের যে প্রতি বছর যে রেমিটেন্সের সরবরাহ বাড়ছে $1.2 বিলিয়ন করে, যেটা গত বছর বেড়েছে, তার অন্তত অর্ধেক পরিমাণ $500 মিলিয়ন আমরা এক্ষেত্রে আমরা বরাদ্দ করতে পারি প্রতি বছর, এবং তাতে করে 4 বছরে উঠে আসবে প্রায় $2 বিলিয়ন। মোবাইল ফোনের উপর আপনি যদি 7 কোটি গ্রাহক হন, তারা যদি 2 টাকা করে প্রতিদিন যদি সেভ করেন, তাহলে 14 কোটি টাকা দৈনিক আসে। এরকম আরো অন্যান্য সূত্র। তবে তাদের মতে এক্ষেত্রে দুর্নীতির কোনো অভিযোগ যাতে না ওঠে তা নিশ্চিত করতে হবে, নইলে নিজস্ব অর্থায়নও বাধার সম্মুখীন হতে পারে। বিকল্প অর্থায়নের মাধ্যমেই হোক বা বিশ্বব্যাংকের অর্থায়নের মাধ্যমেই হোক বা স্থানীয় অর্থায়নের মাধ্যমেই হোক, প্রথম পূর্ব শর্ত হচ্ছে যাদের সম্পর্কে অভিযোগ এসছে তাদেরকে এখন খেলার বাইরে রাখা, বসিয়ে রাখা, সরকারের বাইরে নিয়ে যাওয়া। আমরা যদি স্থানীয়ভাবে যদি বেশিরভাগ এই ব্যয়টা যদি তুলতে চাই বিভিন্নভাবে জনগণের কাছ থেকে, তাহলে তো আরও বেশি প্রয়োজন পড়বে যে তাদের আস্থায় অর্জন করা, যে না, এইটা আমরা যখন বাস্তবায়ন করব, যে ধরনের প্রশ্নগুলি উঠেছিল সেই ধরনের প্রশ্ন আর উঠবে না, এবং এখানে কোনো দুর্নীতি হবে না, এখানে স্বচ্ছতার মাধ্যমে এটা হবে। সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণে যত দেরি হবে দেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা সেতুর বাস্তবায়ন ততই জটিল হবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। যত আমরা বিলম্ব করব তত কিন্তু প্রকল্প ব্যয় কিন্তু বাড়বে। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা। পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য পার্বত্যবাসীদের সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, পাহাড়ের স্থানীয় মানুষরাই যাতে তাদের অধিকার সংরক্ষণ করতে পারে সে বিষয়েও সরকার কাজ করছে। সকালে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মাহাতির ফারুকের রিপোর্ট। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে পার্বত্য চট্টগ্রামের হেডম্যান ও কারবারিদের সাথে এক ভিডিও কনফারেন্সে শান্তি চুক্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পাহাড়ে যারা বসবাস করছে তাদের অধিকার নিশ্চিত করতে হবে। পাহাড়িদের ভূমি অধিকার সম্পূর্ণভাবে সংরক্ষণ করবে সরকার। ভূমি নিয়ে যে সমস্যা, ইতিমধ্যে একজন
হাইকোর্টের সাবেক জজকে দিয়ে আমরা একটা ভূমি কমিশন করে দিয়েছি। এর আগে তো ভূমি কমিশন বসতেই পারে নাই। সেখানেও আপনাদের সহযোগিতা চাই যে কমিশন যাতে কাজ করতে পারে, সেখানে আপনাদের সমস্যাগুলি কি সেটা আমরা জানলে আমরা সেই মতো ব্যবস্থা নেব। কারণ পার্বত্য চট্টগ্রাম দীর্ঘদিন কোনো রকম উন্নয়ন হয় নাই, একমাত্র শান্তি চুক্তির পরেই সেটা উন্নয়ন হচ্ছে। কাজেই সেই উন্নয়নগুলি রক্ষা করতে গেলে, উন্নয়নগুলি ধারাবাহিকতা বজায় রাখতে গেলে আমাদেরকে সর্বতভাবে সাহায্য করতে হবে এবং আমাদের সরকার এ ব্যাপারে যথেষ্ট আন্তরিক এবং আমরা তা করে যাচ্ছি। শেখ হাসিনা বলেন, দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে সুপেয় পানির বন্দোবস্ত করতে সরকার চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি পাহাড়ে সোলার পাওয়ার প্ল্যান্ট করে বিদ্যুৎ দেওয়ার চেষ্টাও চলছে। আগেই কোনো কিছু ধারণা করে সমস্যার সৃষ্টি না করাই ভালো। অন্তত আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনাদের কোনো অসুবিধা হবে না। ভূমির যারা সত্যিকার দাবিদার তাদের হাতেই থাকবে, যাতে করে ভবিষ্যতে কখনো কোনো অসুবিধায় পড়তে না হয়। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে, তাই বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি হাতে নিয়ে আর্থসামাজিক উন্নয়নটাও দরকার। মাহাথির ফারুকী, ২১ টেলিভিশন, ঢাকা। হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য দুরভিসন্ধিমূলক বলে অভিযোগ করে আওয়ামী লীগ নেতারা বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবাদ লিপিতে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন প্রত্যাহারের দাবি জানিয়ে বলা হয়, এটি সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের অংশ। রিপোর্ট করছেন প্রণব চক্রবর্তী। শুক্রবার পাবলিক লাইব্রেরিতে পদ্মা সেতু নির্মাণে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। এ সময় তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে দেশে বিদেশে চলছে নানা রকম পরিকল্পনা। সাম্প্রতিক সময়ে পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের ঋণ চুক্তি বাতিল ও নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য উদ্দেশ্যমূলক। হিউম্যান রাইটস ওয়াচ সহ অন্যদেরকে আমি বলবো, তারা আন্তর্জাতিক রীতিনীতি মেনেই তাদেরকে এগিয়ে আসার আহ্বান। কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করার তাদের কোনো অধিকার নেই। আমরা মনে করি তাদের এই বক্তব্য অমূলক, অসার এবং এটি দুরভিসন্ধিমূলক। এ সময় আইন প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করতে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোনো দিনের চেয়ে ভালো। আইন শৃঙ্খলা রক্ষায় র্যাবের ভূমিকা অত্যন্ত গৌরবজ্জ্বল ভূমিকা। দুই একটি ক্ষেত্রে তাদের কিছু ক্ষেত্রে হয়তো তাদের কিছু দোষ ত্রুটি থাকতে পারে, কিছু বিতর্কিত বিষয় ঘটতে পারে, কিন্তু র্যাবকে আপনারা বন্ধ করে দেবেন, র্যাবকে বন্ধ করে দেন, বিডিআরের বিচার বন্ধ করে দেন। কিসের জন্য বিডিআরের বিচার বন্ধ করবেন? এই বিচার নাকি করা সম্ভব না, অথচ প্রায় ৩০০ সাক্ষী প্রায় হয়ে গেছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রতিবাদ লিপিতে বলা হয়, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। সরকার আশা করে তাদের এই প্রতিবেদন ও বক্তব্য অতি শীঘ্রই তারা প্রত্যাহার করবে, যাতে মর্মান্তিক বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা যায়। এ ধরনের অভিযোগ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের অংশ বলেও প্রতিবাদে উল্লেখ করা হয়। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে পিলখানা বিদ্রোহের বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মহাপরিচালকের পক্ষে জনসংযোগ কর্মকর্তা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সংস্থাটির পিলখানা বিদ্রোহের বিচার স্থগিত করার দাবি অবিবেচনাপ্রসূত, অযৌক্তিক এবং সামগ্রিকভাবে বিশেষ উদ্দেশ্য প্রণোদিত। একই সঙ্গে বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের বিচার বিভাগীয় তদন্ত অথবা গণতদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে বিএনপি। শুক্রবার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেছেন, সরকার র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলেই হিউম্যান রাইটস ওয়াচ র্যাব ভেঙে দেওয়ার প্রস্তাব করেছে। মাহমুদ সিরাজের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজন করে আলোচনা সভার। এতে অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানবাধিকার লঙ্ঘন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন প্রমাণ করে সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। হিউম্যান রাইটস ওয়াচ বিদেশি সংস্থা, তারা আজকে এই দেশে বসে বলছে যে বাংলাদেশ সরকারের এই আমলে
যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, অতীতে আর কোনো সময় এইভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়নি। যে র্যাব গঠন করা হয়েছিল দুর্বৃত্তদেরকে ধরার জন্যে, যে র্যাব গঠন করা হয়েছিল সন্ত্রাসীদেরকে ধরার জন্য অথবা সন্ত্রাস বন্ধ করার জন্য, আজকে সেই র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করে রাজনৈতিক নেতাদেরকে পর্যন্ত আজকে হয়রানি করা হচ্ছে এবং সেই র্যাবকে আজকে ভেঙে দেওয়ার জন্য এই হিউম্যান রাইটস ওয়াচ আজকে আপনার প্রস্তাব দিয়েছে। তারা এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব জাগপা আয়োজিত মানববন্ধনে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি নেতা হান্নান শাহ। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ওয়াচ একটি বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিটিকে সরকার প্রত্যাখ্যান করেছে। একজন বিবৃতি দিয়েছেন আরেকজন বাঁচানোর জন্য। অনতি বিলম্বে একটি পাবলিক ইনকোয়ারি কমিটি করুন অথবা একটি জুডিশিয়াল ইনকোয়ারি করুন। এবং তিনি অভিযোগ করেন পদ্মা সেতু নিয়ে সরকারের দুর্নীতির কারণে দক্ষিণাঞ্চলের মানুষ হতাশ হয়ে পড়েছে। মাহমুদ সিরাজ, 21 টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ডাচ বাংলা ব্যাংকে দুদক চেয়ারম্যানের নামে অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র, 2 জন গ্রেফতার। রাজধানীর অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ, অপারেশনের 3 বছর পর রোগীর পেট থেকে পাওয়া গেল গজ। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। এসেছে প্রতারণার নতুন কৌশল। র্যাব পুলিশের পর এবার দুদকের নামে টাকা হাতানো। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানের নামে অ্যাকাউন্ট করে সরকারি বেসরকারি কর্মকর্তাদের কাছ থেকে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। প্রতারক চক্রের 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির করা হয় তাদের। এতে ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকা হাতানোর কথা প্রতারকরা স্বীকার করলেও তদন্তের স্বার্থে বিষয়টি প্রকাশ করতে চায়নি র্যাব। সুস্মিতা আনোয়ারের রিপোর্ট। বেশ কিছুদিন ধরে দুদক কার্যালয়ে অভিযোগ আসছিল এক ব্যক্তি দুদক চেয়ারম্যান ও কখনো দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি ও বেসরকারি কর্মকর্তার কাছ থেকে টাকা দাবি করছে। বিভিন্ন থানায় জিডি ও দুদক বরাবর অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের ভার তুলে দেয় র্যাবের উপর। মোবাইল ফোনে দুর্নীতির অভিযোগ হতে অব্যাহতি দেওয়ার নামে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ ও অর্থ দাবি করার বিষয়টি কমিশনের নজরে এসেছে। এক্ষেত্রে জানানো যাচ্ছে যে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের অভিপ্রায় অনুযায়ী দুর্নীতির অভিযোগ হতে অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ নেই। এরই ধারাবাহিকতায় বুধবার র্যাব প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেফতার করে। কিভাবে লাখ লাখ টাকা হাতিয়েছে জানা গেল তাদের কাছ থেকেই। 7 থেকে 8 লক্ষ টাকা নিয়েছে। পেপারে কাটিং পেপারেতে লেখা থাকে যে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নামে দুর্নীতির অভিযোগ। ওইভাবে পেপারে লেখা থাকলে স্যার ওইভাবে তাদেরকে ফোন করতে। র্যাব কর্মকর্তা জানান ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে প্রতারক চক্রটিকে চিহ্নিত করা হয়। ব্যাংকের নামটা আমরা এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাচ্ছি না আমাদের তদন্তের স্বার্থে। এটা থাকতে পারে। তবে প্রতারকরা জানালো খোদ দুদক চেয়ারম্যান গোলাম রহমানের নামেই অ্যাকাউন্ট করে সরকারি বেসরকারি কর্মকর্তাদের কাছ থেকে টাকা হাতিয়েছে তারা। এইটাও স্যার যে পেপারে পাওয়া যায়। বা গোলাম রহমানের নামে একটা অ্যাকাউন্ট খুলছিলা কি তুমি? কোথায় খুলছিলে এটা? এটা শান্তিনগর। শান্তিনগর কোন ব্রাঞ্চ? কোন ব্যাংক? 2011 সালে ডাচ বাংলা ব্যাংক। থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। সুস্মিতা আনোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। এবার রাজধানীর অভিজাত হাসপাতাল অ্যাপোলোর বিরুদ্ধে উঠল চিকিৎসায় অবহেলার অভিযোগ। অপারেশনের 3 বছর পর রোগীর পেট থেকে পাওয়া গেল গজ। ওই হাসপাতালের এক চিকিৎসক অপারেশনের পর রোগীর পেট থেকে এই গজ বের করতে ভুলে যান। প্রায় 3 বছর অসহ্য যন্ত্রণা সহ্য করে অবশেষে রংপুরের একটি প্রাইভেট ক্লিনিকে অপারেশন করে বের করা হয় সেই গজ কাপড়টি। রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। রংপুরে হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতর রিপা সরকার। গত রোববার তার পেট থেকে বের করা হয় বড় আকারের একটি গজ কাপড়। সিস্ট অপারেশনের জন্য 2009 সালের 18 আগস্ট ঢাকায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন রিপা। 19 আগস্ট তার অপারেশন করেন অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক মৃণাল কুমার সরকার। আর অপারেশনের পর পেটে থেকে যায় গজ কাপড়। পরে ব্যথা শুরু হলে শিগগিরই ভালো হয়ে যাবে বলে আশ্বস্তও করেন চিকিৎসক। 19 আগস্টে আমাকে অপারেশন করা হয় এখান থেকে।
অপারেশন করেছেন ডক্টর মৃণাল কুমার সরকার। আমার জ্ঞান ফেরার পরে আমি প্রচন্ড ব্যথা অনুভব করি আমার ডান সাইডে। স্বজনেরা জানায় রিপা অপারেশন করে বাসায় আসার পরও সুস্থ হয়নি। দীর্ঘ 3 বছর যন্ত্রণা সহ্য করেছে সে। যতগুলো টেস্ট করতে হয় আমরা করলাম, করার পরে ধরা পড়লো যে একটা টিউমার জাতীয় কিছু আছে, কিন্তু ওটা নাড়ি পাওয়া যাচ্ছে না। তারপরে ওনারা গত রবিবারে অপারেশন করলো, করার পরে একটা বড় ধরনের টিউমার বের হইলো, টিউমারের মতো বলের মতো একটা টিউমার বের হইলো, ওটার মধ্যে গজ ব্যান্ডেজ। একটা ডাক্তার, এত একটা নামী হাসপাতাল, তাহলে তারা যদি এরকম ভুল করে তাহলে আমরা কোথায় যাবো বলে। রংপুরে আইডিয়াল ক্লিনিকের অধ্যাপক ডাক্তার আবু তালেব জানান, এতে রোগীর মৃত্যুর আশঙ্কা ছিল। কাটার পরে যেটা বেরিয়েছে সেটাকে আমরা মপ বলে ধরে নিয়েছি, সেটা মপই ওটা, যেটা অপারেশন সময় হয়তো বা রেখে দেওয়া হয়েছে ভুল করবে হোক। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় মৃণাল কুমার সরকার সহ হাসপাতাল কর্তৃপক্ষের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় রোগী ও তার স্বজনেরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। দক্ষ জনশক্তি ও মানব সম্পদ গড়ে তোলার জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিতে উন্নততর কোর্স চালুর জন্য সহযোগিতা করবে সরকার, জানালেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি আয়োজিত ডিপ্লোমা সম্মাননা সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অতীতের চেয়ে অনেক অগ্রগতি হওয়ায় বর্তমানের বীমা শিল্প জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। অনুষ্ঠানে মুস্তাফিজুর রহমান খান ও সালেহা খানম ট্রাস্টের পক্ষ থেকে 4 জনকে স্বর্ণপদক ও 400 জনকে ডিপ্লোমা সম্মাননা সনদ প্রদান করা হয়। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। সিরিয়া সরকারের 20 লাখ ইমেল ফাঁস করতে শুরু করেছে উইকিলিক্স। এক বিজ্ঞপ্তিতে উই ওপেন গভর্নমেন্ট খ্যাত সংবাদভিত্তিক ওয়েবটি জানায়, তাদের ফাঁস করা ইমেলগুলোতে শুধু সিরিয়া সরকার নয়, বিরোধীরাও অস্বস্তিতে পড়বে। উইকিলিক্স যে ইমেলগুলো প্রকাশ করছে সেগুলো সিরিয়ার সরকারি কর্মকর্তা, মন্ত্রী এবং বিভিন্ন কোম্পানির। 2006 থেকে 2012 সালের মার্চ মাস পর্যন্ত এসব মেইল চালাচালি হয়েছে। জুলিয়ান অ্যাসাঞ্জকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, সরকার বা বিরোধীদের কাউকে হেনস্থা করবার জন্য এসব মেইল প্রকাশ করা হচ্ছে না, বরং দুই গ্রুপের স্বার্থ, তৎপরতা, ভাবনাগুলো যেন মানুষ বুঝতে পারে সেজন্যই মেইলগুলো প্রকাশ করা হচ্ছে। চলে যাচ্ছি খেলার খবরে। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব 19 বিশ্বকাপে 2012 বিশ্বকাপের জন্য আনামুলকে অধিনায়ক করে 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। শুক্রবার বিকেলে বিসিবি কার্যালয়ে এই দল ঘোষণা করা হয়। দলে জায়গা পাওয়া খেলোয়াড়রা হলো আনামুল হক, কাজী নুরুল হাসান, আসিফ আহমেদ, সৌম্য সরকার, সালমান হোসেন, মোহাম্মদ আল আমিন, নূর হোসেন, মুসাদ্দেক হোসেন, নাইম ইসলাম, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, দেওয়ান সাব্বির আহমেদ, আবু হায়দার এবং লিটন কুমার দাস। সফরের আগে দেশের 3টি প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নেবে দলটি। 27 জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পদ্মা সেতু নির্মাণে এখন নিজস্ব অর্থায়নের উপর জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের, তবে দুর্নীতির অভিযোগ না ওঠার উপর গুরুত্ব আরোপ। পার্বত্য চট্টগ্রামের উপজাতি হেডম্যানদের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স, শান্তি চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত। হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য দুরভিসন্ধিমূলক, বললেন আওয়ামী লীগ নেতারা। প্রত্যাহারের দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ ইন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21-এর যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ এবং Twitter/21TVBD এই ওয়েবসাইটে। পরে সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সংবাদ দেখুন, সঙ্গেই থাকুন।